বেশ, তো আজকে আমরা যে টপিকটা শুরু করব কোঅর্ডিনেশন কেমিস্ট্রির, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন আইসোমেরিজম। আইসোমেরিজমের বাংলা হচ্ছে সমাবয়বতা। এই নামটার মধ্যেই, বাংলা টার্মটার মধ্যে একটা সিগনিফিকেন্স রয়েছে যে হুম। সমাবয়বতা মানে হচ্ছে সম অবয়ব। অবয়ব মানে বডি বা স্ট্রাকচার, ঠিক আছে? তো হুম। সমবয়ব বলতে তাদেরকেই বোঝায় যাদের মলিকিউলার ফর্মুলা সেম, বা বাংলায় আণবিক সংকেত সেম, কিন্তু তাদের প্রপার্টি ডিফারেন্ট। বিভিন্ন ধর্ম, ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম, ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি ডিফারেন্ট, তাদেরকে বলা হয় সমবয়ব বা আইসোমার। কোঅর্ডিনেশন হুম। কম্পাউন্ডের মধ্যে এই আইসোমারিজম দেখা যায়। বিভিন্ন টাইপের, ডিফারেন্ট টাইপ অফ আইসোমারিজম দেখা যায়। অল্প কিছুই আমাদের সিলেবাসে রয়েছে, সেগুলোই আমরা দেখবো। হুম। ফার্স্ট, কোঅর্ডিনেশন আইসোমারিজমের দুটো ভাগ, গঠনগত আর ত্রিমাত্রিক, মানে স্ট্রাকচারাল এবং থ্রিডি। গঠনগতর মধ্যে যে চারটে আমাদের মেইন সিলেবাসে আছে, এটা হচ্ছে বন্ধন, বন্ধন সমবায়ব, এর আরেকটা নাম হচ্ছে লিঙ্কেজ আইসোমার। ইংলিশ টার্মগুলো আমাদেরকে একসঙ্গে জানতে হবে। বন্ধন সমবায়ের আরেকটা নাম হচ্ছে লিঙ্কেজ আইসোমার। সমবায়ব, হ্যাঁ, এটা হচ্ছে কোঅর্ডিনেশন আইসোমার, সিও, কোঅর্ডিনেশন, এটা লিখলাম। আয়নায়ন সমবায়ব, এর ইংরেজি হচ্ছে আয়োনাইজেশন আইসোমারিজম। আয়োনাইজেশন। আর ফোর্থ নাম্বার হাইড্রেট সমবায়ব, ওটা তো ইংলিশ নাম ওটাই। বেশ, এই চারটে কি আমাদেরকে দেখতে হবে, দেখা যাক। ফার্স্ট হচ্ছে লিঙ্কেজ আইসোমার বা বন্ধন সমবায়ব। আমরা জানি যে একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্সে যে লিগ্যান্ড থাকে, সেই লিগ্যান্ডের একটা বিশেষ টাইপ হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অর্থাৎ একটা লিগ্যান্ডের দুটো ডোনার সাইড থাকে, দুটো ডিফারেন্ট টাইপ অফ ডোনার সাইড থাকে। একবার সে একটা ডোনার সাইড দিয়ে মেটালের সঙ্গে বন্ড করতে পারে। যদি অন্য পাশে অন্য সেন্টার দিয়ে মেটালের সঙ্গে বন্ডিং করে, তাহলে আমি ওই লিগ্যান্ডটাকে বলবো যে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। ধরা যাক একটা মেটালের সঙ্গে এ বি হচ্ছে একটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এ বি, ধরো এতে একটা লোন পেয়ার আছে, বিতে লোন পেয়ার আছে। এ মেটালের সঙ্গে বন্ডিং করলো, এটা একটা কমপ্লেক্স হলো। এবার সে আরো লিগ্যান্ড আছে, ধরো এরও ওপাশে সেই আরো সেম লিগ্যান্ড আছে, কিন্তু এখানে বি বন্ডিং করলো, মেটালের সঙ্গে বন্ডিং হচ্ছে বি এর। যেমন এখানে দেখানো হয়েছে MnO2 6। NO2 মানে হচ্ছে নাইট্রোজেন সেন্টার দিয়ে ডোনেশন, মেটালের সঙ্গে বন্ডিং হচ্ছে নাইট্রোজেন দিয়ে। আর ONO দিয়ে মানে হচ্ছে ONO, এটা সেই একই জিনিস। MONO মানে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা NO2, এটা ONO, সবই সেম এলিমেন্ট, সব সেম। তো এখানে নাইট্রোজেন দুটো অক্সিজেন, এখানে একটা নাইট্রোজেন দুটো অক্সিজেন, হ্যাঁ। একটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড দুভাবে যুক্ত হয়েছে। এবার তাহলে এই যে দুটো কমপ্লেক্স, এখানে যেহেতু বন্ডিংটা ডিফারেন্ট হয়ে গেছে, এদের প্রপার্টিও ডিফারেন্ট হয়ে যাবে। তো এই ধরনের আইসোমারদের বলা হচ্ছে বন্ধন সমবায় বা লিঙ্কেজ আইসোমার। হুম। নেক্সট টাইপ হচ্ছে সবর্গীয় সমবায় বা কোঅর্ডিনেশন আইসোমারিজম। কি জিনিস, এমন এমন কিছু কমপ্লেক্স থাকে যার মধ্যে ক্যাটায়নটাও কমপ্লেক্স হয়, অ্যানায়নটাও কমপ্লেক্স হয়। কমপ্লেক্স ক্যাটায়ন, কমপ্লেক্স অ্যানায়ন, মানে ক্যাটায়ন পার্টের মধ্যে একটা মেটাল থাকে, কিছু লিগ্যান্ড থাকে। অ্যানায়ন পার্টের মধ্যে একটা মেটাল থাকে, কিছু লিগ্যান্ড থাকে। একটা লিগ্যান্ড। ধরো এখানে একটা মেটাল আছে MO1, ক্যাটায়ন পার্টের মধ্যে, এটা হচ্ছে ক্যাটায়নিক পার্ট। এই পার্ট ধরো অ্যানায়নিক পার্ট। এখানে অন্য একটা মেটাল আছে M2, এখানে এল এল আছে লিগ্যান্ড, এখানে L' আছে লিগ্যান্ড। যদি এমন হয় এই একটা স্ট্রাকচার হলো, এই একটা কমপ্লেক্স হলো ওভারঅল ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে, যদি এমন হয় মেটালটা এরকম সেম আছে, হুম। প্রথম পার্টে মেটাল M1, সেকেন্ড পার্টের মেটাল M2, কিন্তু যদি লিগ্যান্ডটা এক্সচেঞ্জ হয়ে যায়, এইখানে চলে আসে L', এখানে আসে L,
তাহলে এই যে প্রথম যে কোঅর্ডিনেশন কমপ্লেক্স, আর এই যে সেকেন্ড যে কোঅর্ডিনেশন কমপ্লেক্স, অবশ্যই ক্যাটায়ন আয়ন পার্ট ধরে, তো এদেরকে বলা হবে কোঅর্ডিনেশন আইসোমারিজম। যে দুটো কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যদি লিগ্যান্ডের এক্সচেঞ্জ হয়, তাহলে যে নতুন হ্যাঁ আইসোমারিজম সেটা হচ্ছে isomerism। বেশ, 3 নম্বরটা অনেক সিম্পল। একটা কোঅর্ডিনেশনে যে বিভিন্ন কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভিতরে বাইরে যে বিভিন্ন অ্যানায়ন বা নিউট্রাল মলিকিউল থাকে, সেই সবগুলো যদি একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স বেসিক্যালি আয়োনাইজ হওয়ার পরে যদি ডিফারেন্ট টাইপ অফ আয়ন প্রডিউস করে, যেমন এখানে একটা কমপ্লেক্স লেখা আছে কোবাল্ট অ্যামোনিয়া হোল 4 Cl2, বাইরে বিআর। বিয়ার। হুম এবার এর একটা আইসোমার এমন হতে পারে যে এই বিআরটাকে আমি ভিতরে দেবো আর এই একটা ক্লোরিনকে আমি বাইরে নিয়ে আসবো। তাহলে এই যে একটা হুম ক্লোরিন আছে, এই বিআরটাকে আমি ভিতরে নিয়েছি বিয়ারটা ভেতরে, আর ক্লোরিনটা বাইরে। সিএল বাইরে। হুম এইটা যদি আয়োনাইজ হয়, আয়োনাইজ হলে এই কমপ্লেক্স পার্টটা থাকবে, ক্যাটায়ন দেবে, আর বিআর মাইনাস অ্যানায়ন দেবে। কিন্তু এইটা সেকেন্ডটা যদি আয়োনাইজ হয়, তাহলে এই কমপ্লেক্স পার্টটা ক্যাটায়ন দেবে আর সিএল মাইনাস অ্যানায়ন দেবে, তাই তো? হুম আয়োনাইজ হওয়ার পরে যেটা প্রডিউস হচ্ছে, আয়োনাইজ হওয়ার পরে যে প্রোডাক্ট পাচ্ছি সেটা ডিফারেন্ট। কিন্তু দেখো ওভারঅল জিনিসপত্র কিন্তু সব সেম আছে, এখানে এখানে যা যা আছে এখানেও তাই তাই আছে, কিন্তু হুম আয়োনাইজ হওয়ার পরে আমরা ডিফারেন্ট প্রোডাক্ট পাচ্ছি। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আয়োনাইজেশন আইসোমারিজম। ঠিক আছে, তোমাকে মেইনলি জানতে হবে যে কোন টাইপের আইসোমারিজম কোন ধরনের কমপ্লেক্সে দেখা যায়। যেমন তোমাকে দুটো কমপ্লেক্স দিয়ে দিল, যে বললো যে এটা কোন টাইপের আইসোমার শো করে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখবে যে সেখানে অ্যাম্বিয়েন্ট লিগ্যান্ড চেঞ্জ হচ্ছে কিনা, বা কোঅর্ডিনেশন কমপ্লেক্সের দুটো কমপ্লেক্সের মধ্যে অ্যানায়ন লিগ্যান্ড চেঞ্জ হচ্ছে কিনা, বা আয়োনাইজ করলে চেঞ্জ হচ্ছে কিনা। ঠিক আছে, এভাবে হুম আইডেন্টিফাই। 4 নম্বর হচ্ছে হাইড্রেট। হাইড্রেট সমবায়ব বা হাইড্রেট আইসোমারিজম হচ্ছে, এটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যাদের ক্ষেত্রে কোঅর্ডিনেশন কমপ্লেক্সে ওয়াটার মলিকিউল থাকে। হাইড্রেট হুম মানে হাইড্রেট, এই কথাটা ওয়াটার। এর সঙ্গে রিলেটেড। হুম এই যে প্রথম কমপ্লেক্সটা CrOH2 হোল 6 Cl3, হুম সেখানে ওয়াটার মলিকিউল, 6টা ওয়াটার মলিকিউলই কোঅর্ডিনেশন কমপ্লেক্সের ভিতরে আছে। হ্যাঁ সেকেন্ড 5টা আছে, 5টা ওয়াটার। এর যেহেতু কোঅর্ডিনেশন নাম্বার 6, তাই না, এই কমপ্লেক্সের এই মেটাল কোঅর্ডিনেশন নাম্বার 6, তাই ভিতরে টোটাল 6। 6টাই রাখতে হবে। আমি অ্যাজ ইফ একটা ওয়াটার বের করে দিয়েছি বাইরে, এই 5টা, আর এই একটা ওয়াটার হলো, আর একটা সিএল, যেহেতু ভিতরে 5টা রাখলে তো হবে না, 6টাই রাখতে হবে, আর একটা হুম সিএল হুম ভিতরে নিচ্ছি, একটা সিএল ভিতরে নিচ্ছে, তো বাইরে সিএল দুটো আছে। তাহলে কি এখানে ওয়াটার মলিকিউল 6টা ভিতরে ছিল, এখন 5টা ভিতরে আছে। তাই হুম জলের অণুর সংখ্যার পার্থক্যের জন্য যে আইসোমেরিজম আসে, সেটাই হচ্ছে হাইড্রেট আছে। হুম বেশ, এই ডিসকাশন খুব শর্ট ডিসকাশন, ডিটেল ডিসকাশন হবে ত্রিমাত্রিক সমবায় এটা নিয়ে। ফার্স্ট হচ্ছে জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল আইসোমার, হুম যেরকম অর্গানিকেও থাকে, সিস ট্রান্স এসব থাকে। হুম জিওমেট্রিক্যাল ক্লাস 11-এ কিছু কিছু ছিল জিওমেট্রিক্যাল আইসোমার। আর আর এটা হচ্ছে অপটিক্যাল আইসোমার, আলোকীয় সমবায়, এর ইংরেজি হচ্ছে অপটিক্যাল আইসোমার। বেশ, জিওমেট্রিক্যাল সমবায় কি জিনিস, জিওমেট্রিক্যাল আইসোমার কি জিনিস, বন্ড ওরিয়েন্টেশন ডিফারেন্ট। এটা খুব সহজ এক্সাম্পল দিয়ে বলা যায়, স্কুলে যে বিভিন্ন পিটি করানো হয়, বিভিন্ন হুম এক্সারসাইজ দেওয়া হয়, যে দুটো হাত প্রথমে এরকম রাখতে হবে, তারপরে বললো যে হ্যাঁ একটা হাত এরকম, একটা হাত এরকম রাখতে হবে, তারপরে ধরো বললো যে আবার দুটো হাত এরকম রাখতে হবে, তারপর আবার দুটো হাত সোজা, এরকম আর কি। তার মানে কি মানুষটা সেমই আছে, দুটো হুম হাতের ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে, তাই তো? এটা যেন 180 ডিগ্রিতে ছিল, ঠিক আছে, হুম এটা আরো কাছে আছে, এটা আরো দূরে আছে, এরকম। তার মানে ওরিয়েন্টেশন ডিফারেন্ট। জ্যামিতিক সমবায় এরকমই, যাদের ক্ষেত্রে বন্ড ওরিয়েন্টেশন ডিফারেন্ট, যে বন্ড ডিফারেন্ট দিকে ওরিয়েন্ট হয়ে আছে, ঠিক আছে, হুম তারাই হচ্ছে জ্যামিতিক আইসোমার। এক্সাম্পল করলে দেখা যাবে, বেশ বোঝা যাবে। তারপর হচ্ছে আলোকীয় আইসোমার। আলোকীয় বা অপটিক্যাল আইসোমার হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি ডিফারেন্ট। অপটিক্যাল অ্যাক্টিভিটি কি, কোনো একটা মলিকিউলের মধ্য দিয়ে প্লেন পোলারাইজ লাইট যদি পাস করানো হয়, এটা কাইরাল কম্পাউন্ডের ক্ষেত্রে ডেফিনেশন নিশ্চয়ই পড়েছে বোধহয় ক্লাস 11-এ।
কাইরাল হুম, মলিকিউল তাদের বলে। হ্যাঁ, তো যাদের মধ্যে দিয়ে প্লেন পোলারাইজড লাইট পাস করলে সেই কম্পাউন্ডটা প্লেন পোলারাইজড লাইটকে তলকে ঘোরাতে পারে পজিটিভ দিকে বা নেগেটিভ দিকে, তাদেরকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ। সেই অপটিক্যাল অ্যাক্টিভিটির ডিফারেন্সের জন্য যে আইসোমারিজম জেনারেট করে সেটা হচ্ছে অপটিক্যাল আইসোমার বা আলোকীয় সমবায়ক। দেখবো আমরা বেশ আস্তে আস্তে। আচ্ছা, অপটিক্যাল অ্যাক্টিভিটির একটা কন্ডিশন বলে রাখি, কোনো একটা মলিকিউল আমরা অপটিক্যালি অ্যাক্টিভ কখন বলবো, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কখন বলবো। কোনো একটা মলিকিউলের মধ্যে দিয়ে যদি প্লেন অফ সিমেট্রি পাস করে, এটা কি জানো প্লেন অফ সিমেট্রি কি? মানে একটা আলো। প্লেন অফ সিমেট্রি একটা মলিকিউলের মধ্যে হচ্ছে বাংলায় বলে প্রতিসাম্য তল। ও, ধরো হুম, COOH, COOH, HH, হুম, এর মাঝখান দিয়ে যদি কেটে দাও তাহলে উপরের পার্ট যা হবে নিচেরটা হুম, তার মিরর ইমেজ হবে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি। যেমন আর একটা মলিকিউলের আমি এক্সাম্পল দিই, এই একটা মলিকিউল, এই এই আর এখানে এই গ্রুপ আছে, এই একটা গ্রুপ যে কোনো, এখানে একটা এই গ্রুপ আছে, এখানে একটা বি হুম, গ্রুপ আছে, এখানে একটা বি গ্রুপ আছে। তাহলে এখানে প্লেন অফ সিমেট্রি কোথা দিয়ে পাস করছে, একটা মিরর ইমেজ আমি কোথা থেকে কল্পনা করতে পারি যাতে এক পাশ অন্য পাশের মিরর ইমেজ হয়। আমি যদি এই চৌকো এই প্লেনটাকেই কনসিডার করি যে এই সোজাসুজি, এটা কিন্তু প্লেন অফ সিমেট্রি না। কারণ এই হুম, বরাবর যদি আমি কাটি তাহলে উপরের পাশে এ কিন্তু নিচের পাশে বি, মিরর ইমেজ হ্যাঁ, হলো না। তাহলে আমি কিভাবে কাটবো, আমি এই বরাবর কাটতে পারি, হ্যাঁ, যাতে এই পাশেও যা ও পাশটা তার মিরর ইমেজ। বুঝতে তাই, হুম, তাহলে এটাই হচ্ছে আমার সেই প্লেন অফ সিমেট্রি। কোনো বেশ, মলিকিউলের মধ্যে হুম, প্লেন অফ সিমেট্রি থাকে, প্লেন অফ সিমেট্রি যদি থাকে তাহলে সে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তার অপটিক্যাল অ্যাক্টিভিটি নেই, অর্থাৎ সে কাইরাল নয়। ওকে, হুম, প্লেন অফ সিমেট্রি একটা। আর একটা কন্ডিশন হচ্ছে সেন্টার অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রিও যদি থাকে কারোর মধ্যে, সেও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সেন্টার অফ সিমেট্রি কি জিনিস দেখা যাক। আর আমি এই টাইপের আরো একটা মলিকিউল নিলাম, ধরো এখানে এ, এখানে বি, এখানে বি, এখানে এ। বেশ, এর মধ্যে দেখি কোনো প্লেন অফ সিমেট্রি আছে? হুম, কোনাকুনি কাটলে উম, নেই, নেই, এই কোনাকুনি কাটলে তো হবে না, হুম, কিন্তু আমি একভাবে দেখতে পাচ্ছি আছে। আমি যদি এইভাবে একটা প্লেনটা নিই যে এ বি এই সমস্ত সিস্টেমটাকে কন্টেন করবে, অর্থাৎ এই প্লেনটা এইভাবে যদি কাটি তাহলে ওই প্লেনের মধ্যেই তো হ্যাঁ, এই হিসেব পড়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হুম, তাহলে এই পাঁচটা পাঁচটার মিরর ইমেজ হবে, তাই না? হুম, হুম, তো প্লেন অফ সিমেট্রি আছে। তার মানে এটা তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা দিয়েই বোঝা যাচ্ছে। হুম, কিন্তু এর মধ্যে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রি কি, একটা মলিকিউলের যে কোনো একটা অ্যাটমকে ধরো, ধরে একটা দিকে এইভাবে অ্যাপ্রোচ করো, করে যদি অন্য পাশেও গিয়ে ঠিক সেটাই পাও, হুম, যেমন এই একটা অ্যাটম ধরো, এগো, গিয়ে ওপাশে গিয়েও যদি সেম পাও, হ্যাঁ, সমস্ত অ্যাটমের ক্ষেত্রে। এবার এখানে কিছু নেই মানে এখানে দুটো হাইড্রোজেন ছিল, তাই না? হুম, একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ওই পিছনের ওটাও হাইড্রোজেন হাইড্রোজেন ছিল। ওই হাইড্রোজেন ধরে এরকম আসো, এসে এখানে আসলে এই হাইড্রোজেনের সঙ্গে পেয়ে যাবে পাশে, তেমন এই উপরের হাইড্রোজেন হ্যাঁ, হ্যাঁ, যেটা পাবে, এর আবার একটা হাইড্রোজেন এর একটা কমন সেন্টারে মিট করছে না, জানো? হুম, হুম, তো এইটা যদি থাকে কোনো মলিকিউলে, বলা হয় যে এদের মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে। সেন্টার অফ সিমেট্রিকে আই দিয়ে ডিনোট করা হয়, যে বলবো এর মধ্যে আই আছে। হুম, হুম, যাদের মধ্যে এই প্লেন অফ সিমেট্রি থাকবে অথবা সেন্টার অফ সিমেট্রি থাকবে, তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, অর্থাৎ প্লেন পোলারাইজড লাইটের তলকে ঘোরাতে পারবে না। হুম। বেশ।
বেশ। নেক্সট আমরা কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং কোঅর্ডিনেশন নাম্বার 6 এর ক্ষেত্রে আমরা দেখব যে এই জিওমেট্রিক্যাল আইসোমার এবং অপটিক্যাল আইসোমার কিভাবে কাজ করে। হুম, কোঅর্ডিনেশন নাম্বার 4 এর প্রথম হচ্ছে টেট্রাহেড্রাল পড়বো, তারপর স্কোয়ার প্ল্যানার পড়বো, কোঅর্ডিনেশন নাম্বার 4 শেষ হবে, তারপরে অক্টাহেড্রাল পড়বো, তাহলে শেষ। হুম, কোঅর্ডিনেশন নাম্বার 4 টেট্রাহেড্রাল। ধরো MA4 এটা একটা কমপ্লেক্স। হ্যাঁ, টেট্রাহেড্রাল প্রস্তলিপিও তাহলে দেখতে এরকম হবে। হুম, বেশ। এখানে এর কোনো আইসোমার আর কি পসিবল যে এই যদি এই এটাকে এখানে না রেখে এখানে রাখতাম, এই এটাকে যদি এখানে না রেখে এখানে রাখতাম, এক্সচেঞ্জ করলে কিছুই তো চেঞ্জ হবে না, একই তো থাকবে। না একই হুম, হুম, বেশ। আর এর কোনো মিরর ইমেজ যদি নিই, হ্যাঁ, এর যদি কোনো মিরর ইমেজ নিই হুম, তাহলেও সেটাও একই হবে, তাই না? এর উপর সুপারইম্পোজ করে দেবে। বেশ। তাই এর জিওমেট্রিক্যাল আইসোমার একটাই, ঠিক আছে? হুম, বেশ। এর মধ্যে দিয়ে কি প্লেন অফ সিমেট্রি পাস করে, এটা অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ কি করে বুঝবো? আগে দেখবো প্লেন অফ সিমেট্রি আছে কিনা। যদি মলিকিউলটাকে মনে মনে এইভাবে কাটতাম, তাহলে এ পাশেও এ, তার মিরর ইমেজ এ পাশেও এ, তাই না? হুম, হুম, তার মানে এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে, তাই এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, সংক্ষেপে OI লিখেছি। ওকে, হুম, তাহলে একটা জিওমেট্রিক্যাল আইসোমার এবং এটা অপটিক্যালি। এবার আমি চারটের মধ্যে একটা লিগ্যান্ডকে বি দিয়ে রিপ্লেস করলাম, MA3B, ঠিক আছে? A3B। হ্যাঁ, বেশ। এটাই কি AB চেঞ্জ করলে যদি বিটা এখানে না রেখে এখানে রাখি কোনো এফেক্ট আছে? নেই, কারণ এটা একটা টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রালের সবগুলো যেন কত অ্যাঙ্গেল, 109 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ, তাহলে আমি যদি একটা হুম, একটা চেঞ্জ করি তাহলে তো সেই দুটো সেই মানে অ্যাঙ্গেল একই হবে। থাকবে। হুম, তার মানে এরও সেই একটাই জিওমেট্রিক্যাল আইসোমার হবে, হুম, ঠিক আছে? এক্সচেঞ্জ করলে হুম, কোনো রকম চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? প্লেন অফ সিমেট্রি পাস করছে কোনো জায়গায়? হয়তো মানে করছে না। করছে, কিন্তু এই আমি যদি বিটাকে প্লেনের মধ্যে রেখে দিই, এটাকে যদি আমি একটা প্লেনটা নিই, হ্যাঁ তাহলে করছে, হ্যাঁ আমাকে দেখতে হবে যে কিভাবে, করছে। কতভাবে টানলে করে। আমাকে চেষ্টা করতে হবে যে যেন আমি খুঁজে বের করতে পারি প্লেন অফ সিমেট্রি আছে। না থাকলে সে অন্য ব্যাপার, ঠিক আছে? হুম, সব হুম, রকম পসিবিলিটি ভাবতে হবে। তাহলে এটাও একটাই ও আই আইসোমার এবং অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি হুম, ইনঅ্যাক্টিভ কেন? কারণ এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে, তাই তো? হুম, তাই এই ধরনের কোনো মলিকিউল, এবার A3B মানে এগুলো কি বুঝতে পারছিস? যেমন ধর তিনটে একই টাইপের লিগ্যান্ড, একটা অন্য টাইপের হুম, লিগ্যান্ড। ধরো একটা মেটাল, যদি ধরো কোবাল্ট মেটাল, অ্যামোনিয়া হোল 3, অ্যামোনিয়া হোল 3, আর বি অন্য একটা লিগ্যান্ড, ধরো ওয়াটার ধরো, হুম, ধরো আর একটা আয়ন যদি হয় তাহলে ওভারঅল কিছু চার্জ থাকবে। আর এবং এটা যদি টেট্রাহেড্রাল হয়, তাহলে এই যে কমপ্লেক্সটা, তাহলে এর কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না। আমি যদি এর মধ্যে দিয়ে প্লেন পোলারাইজ লাইট পাস করাই, তাহলে এ কোনো প্লেন পোলারাইজ লাইটের তলকে ঘোরাতে পারবে না, তাই তো? হুম, আর ইট ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। নেক্সট আমি এর একটা লিগ্যান্ডকে বি দিয়ে রিপ্লেস করেছিলাম, এবার দুটো লিগ্যান্ডকে বি দিয়ে রিপ্লেস করবো, MA2B2, এরকম কিছু হবে। এটাও কিন্তু সেই AB আমি যদি এক্সচেঞ্জ করি তাও কোনো চেঞ্জ হবে না, তাই না? হুম, বেশ। আচ্ছা, এটাও কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যদি আমি এভাবে হ্যাঁ প্লেন, মানে মিরর হবে। মিরর মানে একটা মিরর প্লেন পাবো আমি, তাই তো? হ্যাঁ, হুম, বেশ, তার মানে এরও সেই জিওমেট্রিক্যাল আইসোমার অপটিক্যালি একটা, একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই তো? হুম, হ্যাঁ, বেশ। এবার MABC2 নেওয়া হয়েছে, মানে তিনটে ডিফারেন্ট টাইপের লিগ্যান্ড, ABC2, যেভাবেই লিখিস একই ব্যাপার। হুম, তো এটাকে আমি এইভাবে লিখেছি যাতে আমি প্লেন অফ সিমেট্রিকে ভালোভাবে দেখাতে পারি। এইভাবে যদি প্লেন অফ সিমেট্রি টেনে দিই, এবার তাহলে হবে এটাও সেই জিওমেট্রিক্যাল আইসোমার একটা অপটিক্যালি inactive। ইনঅ্যাক্টিভ। বেশ, এটাই হচ্ছে এখন ব্যাপার। MABCD, হুম, MABCD মানে চারটে ডিফারেন্ট টাইপের লিগ্যান্ড আমি জুড়ে দিয়েছি এখানে। এটাই তুমি কিন্তু প্লেন অফ সিমেট্রি তুমি পাবে না, চারটেই তো ডিফারেন্ট, তাই না? হ্যাঁ, কখনোই প্লেন অফ হুম, সিমেট্রি পাবে না, সেন্টার অফ সিমেট্রি তো কোনো কথাই নেই।
টেট্রাহেড্রালদের ক্ষেত্রে কখনো সেন্টার অফ সিমেট্রি থাকে না, কেন থাকে না? এরকম চারটে বন্ড তো এরকম থাকে, হুম তুমি একটা অ্যাটমকে ধরে তুমি সেন্টারের দিকে যাবে, গিয়ে অন্যদিকে তো আর কোনো অ্যাটমই নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ টেট্রাহেড্রাল জিওমেট্রিটাই এরকম, যে অন্যদিকে কোনো অ্যাটম নেই। টেট্রাহেড্রাল যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে কোনো সেন্টার অফ সিমেট্রি কখনোই থাকবে না। বেশ, এবার এই কম্পাউন্ডটা তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ। হুম এবার যে কম্পাউন্ড গুলো অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাদের একটা করে মিরর ইমেজ পাওয়া যায়, যেটা এর উপর সুপার ইম্পোজ করে না। যেমন এর মিরর ইমেজটা কেমন হবে, আমি সেই এম এ বি সি ডি কেই লিখবো এইভাবে, এ ডি সি বি, কিভাবে লিখলাম এটা? মনে মনে এখানে ধরলাম একটা মিরর আছে, তার রিফ্লেকশন এটা। এবার এই মলিকিউলটা কিন্তু এর উপর সুপার ইম্পোজ করবে না, আমি যদি এটাকে তুলে এর উপর বসাতে যাই ম্যাচ করবে না, কিন্তু এর উপর বসবে না, তার মানে এটা মলিকিউল। তাহলে এই এম এ বি সি ডি ফর্মুলা দিয়ে এই একটা মলিকিউল পেলাম, এই একটা মলিকিউল পেলাম, তাই না? হ্যাঁ কিন্তু এদের মানে যে বন্ড ওরিয়েন্টেশন যেটা, সেটা কিন্তু সেম। যে এ বি এর বন্ড অ্যাঙ্গেল যা, হ্যাঁ, এ থেকে বি যতটা ডিস্টেন্স আছে, এ থেকে সি যতটা, সবগুলো ঠিকঠাক আছে। তার মানে হুম জিওমেট্রিক্যাল আইসোমার একটাই। জিওমেট্রিক্যাল আইসোমার মানে বন্ড ওরিয়েন্টেশন সেম আছে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ জিওমেট্রিক্যাল আইসোমার একটাই, ঠিক আছে? যদি আমি এটাকে ভাবি এটা জিওমেট্রিক্যাল আইসোমার তো এটা, যদি এটাকে ভাবি তো এটা একটাই। কিন্তু হুম অপটিক্যাল আইসোমার দুটো। এর যে অপটিক্যাল অ্যাক্টিভিটি হবে যদি প্লেন প্যারালাইটের তলকে প্লাস থিটা ডিগ্রি ঘোরায়, হুম যেহেতু এটা এর নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, এটা প্লেন প্যারালাইটের তলকে মাইনাস থিটা ডিগ্রি ঘোরাবে। তার মানে দুটো ডিফারেন্ট অপটিক্যাল আইসোমার পাওয়া গেল, যে অপটিক্যাল অ্যাক্টিভিটি ডিফারেন্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ তো জিওমেট্রিক্যাল আইসোমার একটাই হলো, অপটিক্যাল আইসোমার দুটো হলো। এই টোটাল নাম্বার অফ আইসোমার বলি, টোটাল নাম্বার অফ আইসোমার কিন্তু 2+1 3 না, টোটাল কিন্তু 2ই, তাই না? টোটাল তো এই দুটোই, তাই না? এই দুটোর মধ্যে হ্যাঁ একটা হচ্ছে জিওমেট্রিক্যাল এবং দুটোই হচ্ছে অপটিক্যাল, টোটাল 2, তাই তো? হুম হুম বেশ, নেক্সট হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়ে গেল, সরি কোঅর্ডিনেশন নাম্বার 4 এর টেট্রাহেড্রাল হয়ে গেল। এবার স্কোয়ার প্ল্যানার, ফার্স্টে MA4 নিলাম। স্কোয়ার প্ল্যানার হচ্ছে এটা একই প্লেনে থাকে, তাই না? সমস্ত হ্যাঁ একই একই প্ল্যান প্লেনে থাকে রয়েছে। হুম বেশ, এটা একটা মজার বিষয় স্কোয়ার প্ল্যানারে, যদি চারটে গ্রুপ একই প্লেনে থাকে, চারটে অ্যাটম একই প্লেনে থাকে, এই হুম এই এই মানে মনে করো চারটে বল আর কি, ঠিক আছে? হুম তাহলে এদের মধ্যে সবসময় কিন্তু প্লেন অফ সিমেট্রি, একটা প্লেন অফ সিমেট্রি সবসময় আছে, কোনটা? যদি মলিকিউলটাকে আমি হাফ হাফ কেটে দিই, প্রত্যেকটা বলের মাঝখান দিয়ে যদি কাটি, হুম হুম, হুম একটা অ্যাটম এর মাঝখান দিয়ে যদি কেটে দিই, তাহলে ওই প্লেনটা সবসময় থাকবে না, হ্যাঁ থাকবে হুম যেটা মলিকিউলকে বাইসেক্ট করে। বাইসেক্ট করে হুম এটাকে বলা হয় স্লাইস কাট বলা হয়। কোন একটা রুটি যদি তুই মাঝখান রুটির থেকে উপর থেকে যদি কাটিস তাহলে এটা স্লাইস কাট না, যদি এই পাশ থেকে কাটিস সেটা স্লাইস কাট, তাই না? তো এবার এখান থেকে তুই স্লাইস কাট দিচ্ছিস, তাহলে এই স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স সবসময় এদের মধ্যে প্ল্যানার সিমেট্রি থাকবে। তার মানে সমস্ত স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, তাই না? হ্যাঁ হুম জেনারেলি সবসময় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। MA4, এই পজিশন চেঞ্জ করলেও কোনো চেঞ্জ হবে না, তাই তো? তার মানে জিওমেট্রিক্যাল আইসোমার একটা, আর প্লেন অফ সিমেট্রি আছে মানে সবসময় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা বারবার বলার কোনো দরকার নেই, সবগুলোই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। হুম বেশ, আইসোমারিজম অ্যারাইজ করবে যখন MA2B2 হবে। দেখো MA2B2 এভাবে লিখতে পারি, দুটো এ এখানে, দুটো বি এখানে। হুম কিন্তু কেউ যদি বলে যে না আমি দুটো বি কে অপোজিটে লিখবো, এখানে দুটো এ হচ্ছে 90 ডিগ্রি, এখানে দুটো এ 180 ডিগ্রি, হুম ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেল না? বন্ড ওরিয়েন্টেশন, হ্যাঁ মনে করো এখানে একটা বাচ্চা, তার দুটো হাত এরকম ছিল, এখানে এক্সারসাইজ করছে, তার দুটো হাত এরকম, তাই না? ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেল। তার মানে হুম, এখানে এই দুটো হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার। হ্যাঁ এটাকে বলা হয় সিস, যেহেতু দুটো গ্রুপ একই দিকে আছে। এটাকে বলা হয় ট্রান্স, দুটো গ্রুপ অপোজিটে আছে, অপোজিটে হুম সিস ট্রান্স। তাহলে টোটাল জিওমেট্রিক্যাল আইসোমার MA2B2 সিস্টেমে
হচ্ছে দুটো, এবং দুটোই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। হুম। নেক্সট হলো MA2BC। MA2BC যেভাবেই লেখো MA2BC কি হবে? আমি অন্য কিভাবে লিখতে পারি? এই BC টা 90 ডিগ্রিতে লিখেছি, এখানে আমি BC টাকে 180, আমি এটাকে চেঞ্জ করতেও পারি, নাও পারি, ঠিক আছে? BC টাকে আমি চেঞ্জ করে দিলাম, তাহলে কি হবে? SC ট্রান্স হবে। বা মনে মনে তুমি কেও চেঞ্জ করতে পারো, এছাড়া তো আর কোনো পসিবিলিটি, তাই না? না। হুম। তুমি মনে মনে যদি এই এটাকে যদি এখানে রাখো, তাহলে কিন্তু সে আবার সে 90 ডিগ্রিতেই চলে গেল, চেঞ্জ কিছু হলো না, তাই না? সেটা কিন্তু আর একটা আইসোমার জেনারেট করলো না। তুমি যদি ভাবো যে এই বি আর এই এ কে আমি এক্সচেঞ্জ করব, তাহলে হবে এসিটা সেম থাকবে, আমি ওই বি এটাকে এক্সচেঞ্জ করবো, তার মানে এখানে এ এখানে B। বি। হুম। এই দুটো কিন্তু সেম। কেন সেম? বি এখানে ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে এসি এখানে ছিল 180 অ্যাঙ্গেলে, এখানে 180 অ্যাঙ্গেলে। এ এখানে ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সব সেম আছে, কিছু পাল্টায়নি, ঠিক আছে? তাহলে এখানেও শুধু MA2BC সিস্টেমে শুধু সিস ট্রান্স হবে, যে এটাকে আমি 90 ডিগ্রিতে রাখবো আর একবার 180 তে রাখবো, তাহলে এই দুটো ডিফারেন্ট স্ট্রাকচার। তাহলে এখানে হচ্ছে ট্রান্স, তাই তো? হুম। বেশ, এবার MABCD যদি চলে আসে, চারটে ডিফারেন্ট লিগ্যান্ড যদি চলে আসে, তখন কি করব? এটা লেখার খুব সহজ নিয়ম হচ্ছে, আমি প্রথমে র্যান্ডম চারটে বসিয়ে নেবো, ABCD এভাবে বসিয়ে নেবো। এখানে এর অপোজিটে সি আছে, ঠিক আছে? এ এবং সি 180 তে আছে। এবার আমি একবার বি কে 180 তে রাখবো, সে একটা ছবি আঁকবো, আর ডি কে 180 তে রাখবো, ফ্রান্সে রাখবো, রেখে বি কে রাখবো 180 তে, বাকি খুশি বসাও, আর একবার ডি কে রাখবো 180 তে, যেটা খুশি বসাও। এই তিনটেই হবে জিওমেট্রিক্যাল আইসোমার, ঠিক আছে? হুম। অপটিক্যাল ইনঅ্যাক্টিভ তিনটেই, তাই তো? সবই হ্যাঁ। বেশ, অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকতেও পারে কিছু কিছু জায়গায়, দেখাচ্ছি। বেশ, MAA হোল টু জিনিস, MAA হোল টু কি জিনিস দেখাচ্ছে? এম এরকম ব্র্যাকেটের মধ্যে লেখা মানে এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড, যার দুটো ডোনার সাইড একই। হুম, যেমন এক্সাম্পল ইথিলিন ডায়ামিন যেমন ছিল NH2 CH2 CH2 NH2, এটা মানে হচ্ছে একটা বাইডেন্টেড বলা ভুল হলো, চিলেটিং লিগ্যান্ড। ফার্স্ট ব্র্যাকেটে মানে অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে সেন্টার আর কি, একই সেন্টার, যেহেতু দুই নাইট্রোজেন ডোনার সাইড এবং এরা জুড়ে আছে, সেজন্য ফার্স্ট ব্র্যাকেটে আর যদি বি লেখা হতো, তার মানে ধরো এখানে অন্য একটা গ্রুপ আছে, ডোনার সাইড অন্যরকম, এখানে অন্যরকম, তাহলে সেটা বি ফার্স্ট ব্র্যাকেটে লেখা হতো। এবার লেখা মানে যদি তুমি ইথিলিন ডায়ামিনই ভাবো, তার মানে এখানে NH2, এখানেও NH2 CH2 CH2 এরকম, এখানেও তাই NH2 NH2, এই এটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স হলো। এখানে লিগ্যান্ড কিন্তু দুটোই, অ্যাকচুয়ালি দুটো লিগ্যান্ড, কিন্তু এই একটা লিগ্যান্ড, এই একটা লিগ্যান্ড, দুটোই বাইডেন্টেড যেহেতু, সেই জন্য চারটে কোঅর্ডিনেশন নাম্বার ফুলফিল হচ্ছে। এবার যদি তুমি এগুলোকে এক্সচেঞ্জ করো কিছু, যে তুমি এই NH2টাকে যদি কিছু সরিয়ে আনবে, যদি এক্সচেঞ্জ করো, এই মানে এটাকে ধরে ফ্লিপ করে দাও, ফ্লিপ করে দিলে NH2টা ওখানে যাবে, ওই NH2টা এখানে আসবে, তাই তো? তো যদি মনে হয় যে আমি এই দুটো গ্রুপকেই, ধরো এটা 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন, যে আমি 1-2 পজিশন থেকে খুলে নিয়ে 1 এবং 4-এ বসাবো, আর 4-3টা খুলে নিয়ে এখানে বসাবো, যেমন, আচ্ছা এটাকে সংক্ষেপে এরকম লেখা হয়, মানে খুব ফাস্ট লেখার জন্য, MAA হোল টু, তো এখানে এরকম দিয়ে দিল, দিয়ে ঠিক এরকম জুড়ে দেওয়া হয়, ঠিক আছে? মানে না লিখে,
এ এ এরকম, তাই তো? এটা হুম কেউ যদি বলে যে আমি এটাকে ঘুরিয়ে লিখবো, এই এ কে এখান থেকে খুলে নিয়ে আমি এখানে আর এখানে বসাবো, যেমন এখানে বসানো হয়েছে একটা এরকম, এই এ বুঝতে কে খুলে পেরেছি। নিয়ে এখানে বসানো হয়েছে, বুঝতে পারছিস তো? হুম হুম তাহলে কি চেঞ্জ এত কিছু হলো? এই দুটো কিন্তু একই না স্ট্রাকচার। এই মলিকিউলটাকে ধরে যদি একটু ঘুরিয়ে নিয়ে বসাই তাহলে এর উপরে বসা যাবে একদম। হুম তার মানে এই দুটো সেম, তার মানে জিওমেট্রিক্যাল আইসোমার সেই একটাই, বন্ড একটাই। ওরিয়েন্টেশন হচ্ছে না, এবং এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এর মধ্যে কোনো হুম মানে কোনো প্লেনার সিমেট্রি আছে আর কি। এবার যদি এম এ বি হোল টু থাকে, এম এ বি হোল টু মানে একটা ডোনার সাইড ধরো এরকম একটা লিগ্যান্ড আমি আঁকছি, NH2 CH2 C ডাবল বন্ড O মাইনাস, এরকম রাখ। তাহলে একটা ডোনার সাইড নাইট্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন, কিন্তু এর আবার সেই চিলেটিং, তাই এ বি হোল, ঠিক আছে? এটাকে এইভাবে একটা লেখা হলো র্যান্ডম যে কোনো একটা, এই এ বি, এখানেও এ বি। হুম এবার কেউ যদি এইটাকে ফ্লিপ করে লেখে, বিটাও পাশে এটাই পাশে, এইগুলো কিন্তু দিতে হবে, এগুলো না দিলে কিন্তু সে চিলেটিং বোঝাচ্ছে না। হুম হুম এবার এটাকে আমি রিপ্লেস করে দিলাম, তাহলে কিন্তু চেঞ্জ হলো, কি চেঞ্জ হলো? আগে এ ছিল 90 ডিগ্রিতে, বি ছিল 90 হুম ডিগ্রি, এখন কিন্তু 180-তে চলে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হুম আবার সেই সিস ট্রান্সের গল্প চলে এসেছে এখানে। প্রথমটা হলো সিস, দুটো গ্রুপ 90-তে আছে, তাই না? সিস, হ্যাঁ আর এটা এটা ট্রান্স, বুঝতে পারছি। এটা হুম 180, এটা 180, এটা সিস, হুম ট্রান্স। আচ্ছা, কেউ কিন্তু এটা এভাবে লিখতে পারে না যে এই বিটাকে এখানে না লিখে এখান থেকে টেনে এ পাশে নিয়ে আসবো, যেমন আমি দেখাচ্ছি একটা, এই এম হলো, কেউ বললো যে এখানে এ ছিল, এই এ এর সঙ্গে যে বি ছিল সেটা আমি 180-তে নিয়ে যাব, এরকম। হুম আর এখানে যে এ ছিল সেইটাকে টেনে আমি 180 নিয়ে যাবো, সেটা কিন্তু পসিবল না, নিতে নিতে কারণ এই গ্রুপগুলো এখানে তো খুব টান পড়বে, স্ট্রেন তৈরি হবে, তাই না? হুম অত দূর ঘুরে যেতে পারবে না, ঠিক আছে? যখনই এ হোল টু এ বি হোল টু থাকবে তখন তাদেরকে 90 ডিগ্রিতেই রাখতে হবে, তাই না? এদেরকে 90 ডিগ্রিতেই হুম রাখতে হবে। দেখবি যে কোনো ছবিতে এই যে চিলেটিং পার্টটা এরা সবসময় 90 ডিগ্রিতেই আছে, 180-তে কখনোই যাবে না। হুম ওকে, আচ্ছা, নেক্সট এম এ বি সি ডি, এর মানে কি? মানে এখানে এম এর সঙ্গে এমন একটা লিগ্যান্ড আছে যেটা চিলেটিং, যার দুটো ডোনার সাইড ডিফারেন্ট, তাই না? হুম লিগ্যান্ড বুঝতে হচ্ছে পারছি। এরকম, দুটো লিগ্যান্ড দুটো এরকম আছে, মেটাল ধরো দুটো এরকম আছে, আর সিডি হচ্ছে দুটো আলাদা রকম লিগ্যান্ড, এটা কিন্তু ব্র্যাকেটে নেই, তার মানে ওরা দুটো আলাদা, তাই না? হুম এরকম হুম ধরো একটা ওরকম নাইট্রোজেন অক্সিজেন বলে কোনো একটা লিগ্যান্ড, আর এখানে ধরো একটা অ্যামোনিয়া একটা ওয়াটার, এরকম। হুম এই যে এটা প্রথমে লেখা হলো, তাহলে এবার আমি কি করতে পারি, এদেরকে এক্সচেঞ্জ করে দিলাম বা এদেরকে এক্সচেঞ্জ করে দিলাম, একবার এক্সচেঞ্জ করে দেখি কি হয়। সিডিটাকে এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে, তাহলে কি আগে এ এবং ডি ট্রান্স ছিল, এখন এ এবং ডি সিস হুম হয়ে গেছে, তাই না? হ্যাঁ বেশ, আর কোনোভাবে কি এক্সচেঞ্জ করে কোনো স্ট্রাকচার পসিবল না? না আর পসিবল না, করে দেখবি যে কোনো না কোনো কিছুর সঙ্গে ম্যাচ করে যাবে, ঠিক আছে? তুই যদি এইভাবে করতে চাস, হুম আমি করে দেখবো, আমি এখানে এ রাখবো, এখানে বি রাখবো, এইভাবে আমি দেবো, আর সিডি কে ধরো আমি এভাবে দেবো সিডি। এটা কিন্তু অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটাই হলো যেখানে এ এবং ডি হুম ট্রান্সে আছে, একই হবে। বি এবং সি ট্রান্সে আছে, একই হবে। তার মানে এখানেও সেই দুটোই আইসোমার, কিন্তু এখানে একে আমি সিস ট্রান্স কিন্তু বলতে পারবো না। সিস ট্রান্স মানে কি, দুটো একই গ্রুপ অপোজিটে বা সেম থাকলে, এখানে তো একই গ্রুপ না, তাই সিস ট্রান্স বলতে পারবো না। না আমি এভাবে বড় জোর বলতে পারি যে এ এর রেসপেক্টে ডি ট্রান্সে আছে এটা, তাই না? শুধু সিস হুম ট্রান্স বললে হবে না,
এর রেসপেক্টে সি এখানে ট্রান্সে আছে বা এর রেসপেক্টে ডি সিসে আছে, এইভাবে বলতে হবে। ওভারঅল সিস বা ট্রান্স নাম দিতে পারি না। যেমন এখানে দেখ, এখানে সিস বলছি কারণ এই যে এ এবং এ কারণ এ এবং এ আচ্ছা তো সেম গ্রুপ আছে, তাই সিস বলতে পারছি। হুম ডিফারেন্ট থাকতো আমি কার রেসপেক্টে বলবো সেটা বলতে হবে আমার। বেশ, এবারে এরা সবাই তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এবং আমি এখন একটা এক্সাম্পল দেবো যে স্কোয়ার প্ল্যানার হলেও সে অপটিক্যালি অ্যাক্টিভ। এটা কিছুই না, একটু অর্গানিকের কনসেপ্ট থাকলে একটু সহজেই অনুমান করা যাবে কি করতে চলেছি। ধরো আমি যদি এমন একটা কমপ্লেক্স আঁকি, ধরো একটা এ এখানে ডোনার সাইট, এখানে একটা এ ডোনার সাইট, এখানে একটা এ এ এটা এনালিকেট আমি বি দিলাম ধরো। এবার এখানে হুম ধরো এরকম একটা গ্রুপ আছে, আমি যদি এখানে একটা কাইরাল সেন্টার নিয়ে আসি, তাই না? হুম ধরো উপরের দিকে ওইচ, নিচের দিকে সিএল ধরো, তাহলে কিন্তু ওভারঅল মলিকিউলের মধ্যে দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস করবে না। তুমি যদি এই সোজা প্লেন কাটতে যাও, এই পার্টটুকুর জন্য প্লেনটা পাস করবে না, উপরে ওইচ নিচে সিএল। তার মানে হুম এখানে কমপ্লেক্স পার্টের জন্য না, লিগ্যান্ডের মধ্যে যে কাইরালিটি আছে সেটার জন্য ওভারঅল মলিকিউলটা কাইরাল হচ্ছে, ওভারঅল অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে ডিউ টু কাইরাল সেন্টার, তাই না? হ্যাঁ বেশ, এই হচ্ছে ব্যাপার। তো এই ধরনের মলিকিউলদের মধ্যে জেনারেলি এরকম এক্সাম্পল বইয়ে আমি বেশ। নেক্সট এবার কোঅর্ডিনেশন নাম্বার 6, এটুকু বোঝা গেছে। কোঅর্ডিনেশন নাম্বার 4, হ্যাঁ হুম বেশ, কোঅর্ডিনেশন নাম্বার 6 এবার MA6 এভাবে লিখতে পারি। এটা দেখো জিওমেট্রিক্যাল আইসোমার একটা, অপটিক্যাল এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। এ কে এক্সচেঞ্জ করলে তো কিছু চেঞ্জ হবে না, হ্যাঁ। হুম অপটিক্যাল ইনঅ্যাক্টিভ কেন? দেখো প্লেন অফ সিমেট্রি পাস করে তুমি যদি চৌকো যে প্লেনটা স্কোয়ার প্লেন, এটাকে যদি একটা প্লেন ভাবো, ওই বরাবর যদি প্লেন টানো তাহলে উপরের এ আর নিচের এ রিফ্লেক্ট করবে, তাই তো? হুম MA4B2, তাহলে আমি MA4B2 কে এভাবে লিখতে পারি যে এই চারটে এ আমি একই প্লেনে দিয়েছি, উপরে বি নিচে বি, হুম তাই তো? আবার আমি লিখতে পারি দুটো বি তো 180 তে আছে, এবার এদেরকে আমি 90 তে রাখতে পারি, যদি আমি এইভাবে রাখি হুম রাখতে পারি, তাই তো? হুম তাহলে এটা হয়ে গেল ট্রান্স, তখন এটা হয়ে গেল সিস। হ্যাঁ এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? আমি যদি প্লেন যদি এইভাবে টানি, এইভাবে যদি আমি প্লেন টানি, এটা যদি আমার প্লেন হয়, তাহলে তার উপরেও বি নিচেও বি রিফ্লেক্ট করবে, তাই তো? হুম হ্যাঁ বেশ, এটা তাহলে কি করে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে? এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কিভাবে? আমি যদি প্লেনটা এইভাবে টানি, এইভাবে যদি প্লেন টানি, হুম তাই না? সেই প্লেনটা কিন্তু এইসবগুলো পাস করছে একে নিয়ে, সেই প্লেনটা। হ্যাঁ হ্যাঁ তাহলে তার ওপাশে এই বি এর ইমেজ বি, আবার এ এর ইমেজ এ, তাই না? এ এটা হ্যাঁ সিস ফর্ম সিস ট্রান্সফর্ম সবাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বেশ, সিস ট্রান্স আইসোমারিজম এবার। আচ্ছা, তাহলে এখানে টোটাল জিওমেট্রিক্যাল আইসোমার কতগুলো? দুটো, সিস আর ট্রান্স। দুটো হ্যাঁ অপটিক্যাল আইসোমারও বলবো দুটোই, দুটোই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই তো? এই দুটো স্ট্রাকচার দুটোই অপটিক্যালি হুম ইনঅ্যাক্টিভ। টোটাল কতগুলো আইসোমার? দুটোই, তাই তো? দুটো 2+2 = 4 না, কিন্তু এরকম লিখলে হবে না। এবার MA3B3, এটা একদম নতুন কনসেপ্ট, সেখানে এখন অব্দি। এটা হচ্ছে তিনটে এ এবং তিনটে বি যদি থাকে তাহলে কিভাবে লিখবো? তাদেরকে এইভাবে লেখা হয়, দুটো আইসোমার তাদের ক্ষেত্রে possible হয়, একটা হচ্ছে ফেসিয়াল আইসোমার, একটা হচ্ছে মেরিডিওনাল আইসোমার বলা হয়। ফেসিয়াল বলতে বোঝায়, ফেস মানে হচ্ছে তল, কোন একটা কিউব, কোন একটা কিউবের প্রত্যেকটা 6টা তল থাকে, বলা হয় এটা একটা ফেস, কিউবের এটা একটা ফেস। হুম বেশ, প্রথম ফেসিয়াল আইসোমারটা সহজে আঁকা যাবে এইভাবে, যে কোনো তিনটে, হ্যাঁ ধরো বি তিনটে আছে, তো বি তিনটেকে আমি এখানে একটা এখানে একটা এখানে একটা লিখবো, যাতে এখানে একটা হুম ফেস বা তল তৈরি হয়। এটা একটা ফেস তৈরি হচ্ছে না এখানে? হ্যাঁ
আর অন্য তিনটেকে এইভাবে লিখবো, এখানেও মনে মনে দেখো একটা ফেস তৈরি হচ্ছে, ইমাজিন করো ওই এই সোজাসুজি একটা হ্যাঁ, তৈরি হচ্ছে। হুম, ফেস তৈরি হচ্ছে, দুটো ফেস তৈরি হচ্ছে, এবং দুটো ফেস যেন দুটো অপোজিট ট্রায়াঙ্গেল না, এই উপরের ফেসটা যদি এরকম একটা ট্রায়াঙ্গেল হয়, নিচের ফেসটা কিন্তু অপোজিট একটা ট্রায়াঙ্গেল, তাই না? হ্যাঁ, হুম, বেশ, এটাকে এইভাবেও মাঝে মাঝে দেখানো হয়, অ্যাকচুয়ালি এইভাবে দেখানো হয়, মানে বি বি বি, মানে এখান থেকে যদি কেউ দেখে মলিকিউলটাকে, তাহলে হুম, সে কি দেখবে, ওই বি এবং ওই ব্যাকে দেখতে পাবে এরকম একটা ট্রায়াঙ্গেল দেখতে পাবে, 3টে এ। তিনটে এ, হুম, তিনটে এ। বেশ, এটা ওই মলিকিউলটা, এবং এই দুটো ট্রায়াঙ্গেলের মাঝখানে যেন মেটাল আছে, হুম, এর মধ্যে দিয়ে ক্লিয়ারলি প্লেন অফ সিমেট্রি দেখা যাচ্ছে, তাই না? যদি এইভাবে কেউ প্লেন অফ সিমেট্রি টেনে দেয় এইভাবে, হুম, বি বি এর রিফ্লেকশন, এ এর রিফ্লেকশন, হ্যাঁ, ফেসিয়াল হুম, আইসোমার। হুম, আচ্ছা, বেশ, মেরিডিয়ানাল হচ্ছে এরকম দুটোকে অপোজিটে রাখো, একটাকে 90-তে রাখো, ঠিক আছে? ফেসিয়াল বাদে যা আসবে, ফেসিয়াল যেগুলো হবে না মেরিডিয়ানালি হবে, ঠিক আছে? হয় ফেস হুম, তৈরি করবে না হয় করবে না, ফেস তৈরি করবে না মেরিডিয়ানাল। এবার এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, প্লেন অফ সিমেট্রি আছে? হ্যাঁ, হুম, নেই তো। আছে তো। ও হ্যাঁ, আছে। মনে হ্যাঁ, মনে এ বি এ হ্যাঁ, এ এগুলোকে একই প্লেনে রেখে দাও, একই, হুম, উপরেও বি নিচেও বি। নিচেও বি। হুম, বেশ, তাহলে এটা অপটিক্যালি আচ্ছা, ফেসিয়াল আইসোমার, তাহলে এই এম এ থ্রি বি থ্রি সিস্টেমের জিওমেট্রিক্যাল আইসোমার দুটো, অপটিক্যাল দুটো আইসোমার আর দুটো, অপটিক্যাল। অপটিক্যাল আইসোমার দুটোই হ্যাঁ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই তো? বোথ হুম, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর টোটাল তাহলে সেই দুটোই। 2। হুম, বেশ, এবার দেখো এম এ এ হোল টু বি টু, এবার তোমাকে শুধু এইটা এরকম কোন একটা যদি দিয়ে দেয়, তাহলে তোমাকে বুঝতে হবে, আগে তুমি দেখবে যে কোঅর্ডিনেশন নাম্বার কত, এম এ এ হোল টু, এই এ মানেই তো সেই দুটো কোঅর্ডিনেশন নাম্বার, আর তার ডাবল হুম, মানে চারটে কোঅর্ডিনেশন নাম্বারই এ মিলেই ফুলফিল করছে, আর আরো দুটোর, তাহলে এটা কোঅর্ডিনেশন নাম্বার 6। হুম, অক্টাহেড্রাল, আমাকে অক্টাহেড্রাল নিয়ে দেখতে হবে এবার, এটাকে কিভাবে লেখা যায়। এম এ এ হোল টু কে এইভাবে লিখেছে, যেভাবে র্যান্ডম আমি এভাবে লিখলাম, এ কে এভাবে দিলাম, এ কে এভাবে দিলাম, আর দুটো বি কে এরকম অপোজিটে দিলাম, ঠিক আছে? হ্যালো, 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 শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। এম এ হোল টু বি টু কে, দুটো বি কে অপোজিটে দিলাম, আর দুটো এইভাবে লিখলাম। হুম, এবার এখানে তো দুটো বি ট্রান্স দেখতে পাচ্ছি, কোনোভাবে কি যদি আমি এমন লিখতে পারি বিবি সিস, তাহলে আমি আরেকটা আইসোমার পেতে পারি, তাই তো? হ্যাঁ, তো আমি সেটাকে এইভাবে লিখলাম, যে দুটো বি কে আমি সিসে বসিয়ে দিলাম আগে, তারপরে বাকিগুলোকে আমি এইভাবে লিখছি, একটা এ এখানে, একটা এ এখানে, এরকম, আরেকটা হুম, এ এখানে এখানে, এরকম। বেশ, তাহলে এটা হয়ে গেল ট্রান্স, এটা হয়ে গেল সিস, তাই তো? সিস। হুম, এই ট্রান্সের মধ্যে দেখো, এর মধ্যে প্লেন অফ সিমেট্রি পাস করবে, তো থেকে পাস করবে যদি, এই যে এটাকে যদি আমি একটা প্লেন ভাবি, তাই না? হুম, প্লেন অফ সিমেট্রি আছে, তার মানে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই তো? হুম, হ্যাঁ, এর মধ্যে দিয়ে কিন্তু কোনো প্লেন অফ সিমেট্রি তুমি পাবে না, একটা কনফিউশন হতে পারে, যে আমি যদি এই বরাবর একটা প্লেন টানি, তাহলে তো বি বি এ এ, উপরে ওয়ে নিচে ওয়ে, তো হতে পারে, হবে না, হুম, এই পার্টটাকেও কিন্তু রিফ্লেক্ট করতে হবে, এটা কিন্তু রিফ্লেক্ট করবে না। মনে মনে দেখো, এটা আমি যদি একটু 3D ভিউ যদি দেওয়ার চেষ্টা করি, এই হচ্ছে আমার কমপ্লেক্সটা, এই মাঝখানে মেটাল, উপরে একটা গ্রুপ আছে, নিচে একটা গ্রুপ আছে, এই যে হুম, এ এটা কিন্তু এই নিচের গ্রুপের সঙ্গে এই পাশের গ্রুপটা, এখানে একটা লিঙ্কেজ, তাই না? হুম, আর উপরের যে এটা হচ্ছে ওই উপরটার সঙ্গে ওই পাশের গ্রুপটা, এরকম একটা লিঙ্কেজ, তাই না? হুম,
তাহলে এদের মধ্যে কিন্তু প্লেন অফ সিমেট্রি নেই। তুমি যদি এই মাঝখান দিয়ে এরকম প্লেন টানো, উপরে এ আছে নিচে এ আছে ঠিকই, কিন্তু এই পার্টটা তো আর রিফ্লেক্ট করবে না, কারণ এর উপরে হ্যাঁ, এইটা করবে না। যদি রিফ্লেক্ট করতে হয় তাহলে তার উপরে একটা যেন এরকম কিছু একটা থাকতে হতো, তাই না? হুম, হ্যাঁ, আর এটা যদি তাহলে রিফ্লেক্ট করতে হতো তাহলে নিচে এরকম একটা কিছু থাকতে হতো, সেসব তো নেই। হ্যাঁ, না। তাহলে এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই। হুম, প্লেন অফ সিমেট্রি তো নেই। এই একটা যেকোনো একটা অ্যাটম দেখো, বি দেখো মাঝখানে আসবে, পাশে এসে এ পাচ্ছ, সেন্টার অফ হুম, সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি নেই, সেন্টার অফ সিমেট্রি নেই, তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ। হ্যাঁ, অপটিক্যালি অ্যাক্টিভ হলে আমরা বলেছিলাম যে তার একটা মিরর ইমেজ থাকবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মনে মনে এখানে একটা মিরর ধরে যা ছবি হয় এঁকে দেবো পাশে, তাহলে সেটা হবে হুম, মিরর ইমেজ। এর জিওমেট্রিক্যাল আইসোমার কিন্তু দুটোই। জিওমেট্রিক্যাল আইসোমার হচ্ছে একটা ট্রান্স একটা সিস, কিন্তু অপটিক্যাল হুম, আইসোমার টোটাল তিনটে। দেখ এবার এর যদি মিরর ইমেজ নিস তাহলে তার বন্ড ওরিয়েন্টেশন তো সেমই থাকবে, তাই না? হুম, দুটো বন্ড এরকম ডিস্টেন্সে 90 ডিগ্রিতে ছিল, যে 180 তে ছিল, সেগুলো তো সেরকমই থাকবে, জাস্ট মিরর ইমেজ। তাহলে তো বন্ড ওরিয়েন্টেশন পাল্টাবে না, তার মানে ওরা জিওমেট্রিক্যাল আইসোমার হলো না, কিন্তু অপটিক্যাল আইসোমার হ্যাঁ, হলো, কারণ এর যে অপটিক্যাল অ্যাক্টিভিটি অন্যটার কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি অন্যরকম, অপোজিট হবে, তাই তো? হুম, এর অপটিক্যাল অ্যাক্টিভিটি এটার 0, এটার যদি প্লাস থিটা হয় ওই ওর মিরর ইমেজের হবে মাইনাস থিটা, হ্যাঁ, তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটি ডিফারেন্ট সবার। তাহলে এখানে টোটাল জিওমেট্রিক্যাল আইসোমার কিন্তু দুটো, কারা কারা, যে ট্রান্স আর সিস। হুম, আর অপটিক্যাল আইসোমার কিন্তু তিনটে, এইটা এইটা এবং ওর মিরর ইমেজ। যে তিনটে অপটিক্যাল আইসোমার তার মধ্যে দুজন হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, এইটা এবং এর মিরর ইমেজটা, হুম, আর একটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার? হ্যাঁ, হুম, বুঝতে পারছি। বেশ। জিআই হচ্ছে দুটো, জিওমেট্রিক্যাল আইসোমার দুটো, অপটিক্যাল আইসোমার হচ্ছে দুটো অপটিক্যালি অ্যাক্টিভ প্লাস একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই তো? হুম, টোটাল তিনটে। বেশ। এবার এম এ এ বি টু সি টু। বেশ, এ এ মানে হচ্ছে এরকম একটা চিলেটিং লিগ্যান্ড থাকবে, বি টু সি টু কি হলো, সি সি কে অপোজিটে রেখেছি, ট্রান্সে রেখেছি, ঠিক আছে? হুম, হুম, রাখতে পারি, বি বি কে ট্রান্সে রাখতে পারি, হ্যাঁ, বি সি কে ট্রান্সে রেখেছি। এই এ কে আমি ফিক্স রেখে দিলাম প্রথমে হিসাবের সুবিধার্থে আমি, তাহলে আমি হুম, সি সি কে, এখানে সি সি ট্রান্স বিবি সিস, এখানে সি সি সিস বিবি ট্রান্স, তাই তো? হুম, আর এটাও হ্যাঁ, ট্রান্স, এটাও ট্রান্স, ওদিকে সিস করতে পারি। সিস দেখো এ কে এভাবে রেখেছি, এবার আমি দুটোকেই সিসে রাখবো, বি বি কেও সিসে রাখবো, সি সি কেও সিসে রাখবো, ঠিক আছে? হুম, এখানে তো যেকোনো অ্যাটলিস্ট একটাকে ট্রান্সে রাখছিলাম, তাই না? হুম, দুটোকে তো ট্রান্সে রাখা পসিবল না, তাই না? এই অবস্থায় দুটোকে হ্যাঁ, ট্রান্সে রাখবো কি করে? তাহলে তো দুটোকে যদি ট্রান্সে রাখি এ কেও ট্রান্সে রাখতে হবে। ছটা হ্যাঁ, গ্রুপে যদি আমি দুজনকে অ্যাটলিস্ট অপোজিটে রাখি, এটার সঙ্গে এটা অপোজিটে রাখলাম, এটার সঙ্গে এটা অপোজিটে রাখলাম, তাহলে অন্যজনকেও তো সে অপোজিটে রাখতে হবে। এই এ তো আর হ্যাঁ, অপোজিট যেতে পারবে না, তার মানে দুটোই হুম, ট্রান্স কখনো হবে না। তাই আমি একটা ট্রান্স করেছি এখানে, যে সিসি কে ট্রান্স করলাম একবার, বিবি কে ট্রান্স করলাম একবার। এবার সিস করব, হুম, বিবি কে যদি সিস করি তাহলে যে পজিশনটা পড়ে থাকছে সেটা অটোমেটিক্যালি সিসেই যাবে, হ্যাঁ, তাই তো? শেষে যাবে। বেশ। হুম, এবার এখানে তুমি ভাবতে পারো যে বি আর সি এখানে উপরে রয়েছে, এই সি বি কে যদি আমি এক্সচেঞ্জ করি তাহলে কি অন্য কিছু আসবে? দেখবে কিছুই আসবে না, একই হবে। আগেও সি এর সঙ্গে বি এর 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 চেঞ্জ ডিগ্রি। করলেও 90 হবে। হুম, এই সি এর কিন্তু অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা কি বুঝতে পারছিস? মানে ওই সি আর এই সি। এটা ধরো একটা তোমার সেই কমপ্লেক্স, এটা মনে মনে এটা সে একটা তল কল্পনা করো, এই অ্যাটমটার সঙ্গে এই অ্যাটমটা, এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? হ্যাঁ, তেমনি এর হুম, সঙ্গে ওই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, নিচের থেকে, এখান থেকে বোঝা যাচ্ছে না এই অ্যাঙ্গেলটা, তাই না? হ্যাঁ, 90, হুম, এই চারটের সঙ্গেই উপরেরটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি। নিচের টারটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বেশি হুম, দুটো কিন্তু সেম। এটা কিন্তু আবার অপটিক্যালি অ্যাক্টিভ, দেখো এর মধ্যে দিয়ে কোনো প্লেন অফ সিমেট্রি যাচ্ছে না, হুম, সিস কোণটা থেকে। হুম, যেখান থেকে তুমি হুম, পাস করতে চাইবে, ধরো তুমি মনে মনে ভাবছো যে
এই এ তো রিফ্লেকশন হতে হবে মাঝখানে যদি টানি, হুম বিসি বিসি হবে না। কিন্তু এইগুলো কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ এটা সিসি ট্রান্সে রয়েছে। আমি যদি এই প্লেনটা নিই তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, প্লেন অফ সিমেট্রি পাবো। কিন্তু এখানে হুম প্লেন অফ সিমেট্রি, এখানেও প্লেন অফ সিমেট্রি পাবো, বি ট্রান্সে রয়েছে, কিন্তু এখানে পাবো না। হ্যাঁ এখানে টোটাল জিওমেট্রিক্যাল আইসোমার কতগুলো? একটা ট্রান্স, এটাও ট্রান্স, আর এটা হুম cis, তাই তো? sis, হ্যাঁ টোটাল 3টে জিওমেট্রিক্যাল আইসোমার। আর টোটাল অপটিক্যাল আইসোমার কিন্তু 4টে হবে। কেন? এটা অপটিক্যাল আইসোমার যেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা অপটিক্যালি হুম ইনঅ্যাক্টিভ, এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এবং এর এক ভাই রয়েছে মিরর ইমেজ, হুম তাই না? সে অপটিক্যালি অ্যাক্টিভ। তার মানে টোটাল 4টে অপটিক্যাল আইসোমার, তার মধ্যে দুটো অপটিক্যালি অ্যাক্টিভ, দুটো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। হুম তাহলে পরীক্ষা যদি হ্যাঁ এই এরকম কোনো একটা কমপ্লেক্স দিয়ে দেয়, তার পসিবল আইসোমার গুলো আঁকতে বলে, 4টে ছবি আঁকতে হবে, ট্রান্স, হুম ট্রান্স, সিস এবং তার মিরর ইমেজ। sis, মানে হ্যাঁ হুম বেশ, এরকম আরো কিছু এক্সাম্পল রয়েছে বইয়ে। আচ্ছা, চল ডিসকাস করে দিই। এম এ এ হোল 3, 3টে এ। এবার এই এ এভাবে যদি থাকে তাহলে এরা তো ট্রান্সে যেতে পারে না, অপোজিটে তো যেতে পারে না, 180 তে যেতে পারে না। তার মানে এরা সবসময় 90 তেই থাকবে। হুম এরা তো একটা এ এখানে আর একটা এ তার ওই লিঙ্কেজ হয়ে এখানে তো আসতে পারে না, তাই না? না একটা এ এখানে তার অপোজিটে এরকম আসতে পারে না, তাহলে 90 তেই থাকবে। তাহলে এইটা এম এ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমি এমন ভাবে হুম আঁকলাম যাতে সবই 90 ডিগ্রি হয়। এবার যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখি তাও সেই একই হবে, পাল্টাবে, কিছুই তো পাল্টাবে না। হ্যাঁ, এবার হ্যাঁ কি হবে? তার মানে জিওমেট্রিক্যাল আইসোমার কিন্তু একটাই, জিওমেট্রিক্যাল আইসোমার। হুম কিন্তু দেখো এর মধ্যে দিয়ে কিন্তু কোনো প্লেন অফ সিমেট্রি যাচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ যাচ্ছে হুম তাহলে এর অপটিক্যাল আইসোমার কতগুলো হবে? দুটো হবে, এই এবং এর মিরর ইমেজ। হুম প্লেন অফ সিমেট্রি নেই মানে এটা অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ হলে এর একটা মিরর ইমেজ পাবো, সেও হবে অপটিক্যালি অ্যাক্টিভ, এবং এর অপটিক্যাল অ্যাক্টিভিটি যদি প্লাস থিটা হয়, এর হবে মাইনাস থিটা। মাইনাস থিটা তার মানে জিওমেট্রিক্যাল আইসোমার একটাই, কিন্তু অপটিক্যাল আইসোমার দুটো, তাই তো? হুম হুম টোটাল দুটো। ক্লিয়ার? হুম বেশ, এরকম আমি এবি বলছি তো সে একই ব্যাপার এরকম। হুম বেশ, হয়েছে। বইয়ে আরো একটা দুটো এক্সাম্পল আছে, বইয়ের প্রায় সবই কেস করানো হয়ে গেছে, আর একটা দুটো আছে, ঠিক আছে? বই থেকে দেখে নিবি। হ্যাঁ লাস্ট একটা কনসেপ্ট যেটা খুব বেশি নেই, ঠিক আছে, ডিটেলসে খুব বেশি নেই, সেটা হচ্ছে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়েছি। ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে কিভাবে কোন একটা কম্পাউন্ডের কালার কি হবে সেটা বের করা যায় আর কি, সেটা সম্পর্কে কনক্লুশন টানা যায় যে কালার কি হবে। কালার কেমিস্ট্রিতে কোঅর্ডিনেশন কমপ্লেক্সের সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরির ভূমিকা রয়েছে। কি ভূমিকা? একটা অবজারভেশন আমরা দেখি যে কপার হুম সালফেট বর্ণহীন, কালারলেস, কিন্তু যখন কপার সালফেট হ্যাঁ হাইড্রেট থাকবে, এটাকে বাংলায় তুতে বলা হয়, যেটা কিন্তু ব্লু কালার্ড, ঠিক আছে? কপার সালফেট পেন্টাহাইড্রেট, এটা ব্লু কালার, এটা কালারলেস। হুম কেন? এবার যদি কপার সালফেটে যদি হিট করা হয়, তার মানে এই 5টা জল তখন বেরিয়ে যায়, তখন সেটা হোয়াইট হয়ে যায়, কালারলেস হয়ে যায়। কেন হুম হচ্ছে ঘটনাগুলো? এটা কিন্তু ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়। কিভাবে ব্যাখ্যা করা যায়? আগে দেখি কপার সালফেট দিয়ে কি হলো। শুধু কপার সালফেট, কপার সালফেট মানে এখানে কপার 2+ রয়েছে না, হ্যাঁ কপার কপার 2+ হচ্ছে একটা D9 সিস্টেম, তাই তো? হুম হুম বেশ, D9 সিস্টেমকে যদি আমি আঁকি 2 4 6 8, এটা হবে না, এই যে এটা। হুম বেশ, D9 সিস্টেম এরকমই। যখনই কপার সালফেট আমি পেন্টাহাইডে রাখবো, তার মানে এখানে লিগ্যান্ড চলে এসছে না, হ্যাঁ মানে কপারের কাছে যেন লিগ্যান্ড চলে এসছে। লিগ্যান্ড থাকলে লিগ্যান্ডের হ্যাঁ একটা ফিল্ড যেটা বলে থাকবে, তার জন্য 5টা ডি অরবিটাল এনার্জি কি এরকম আর সেম থাকবে? এটা কিন্তু তাহলে শুধু কপার না সালফেটের ডি অরবিটাল,
হ্যাঁ যখন এই লিগ্যান্ড চলে আসবে, লিগ্যান্ডের ক্রিস্টাল ফিল্ডে থাকবে কপার সালফেট, তখন কিন্তু 5টা ডি অরবিটাল সেম থাকবে না, স্প্লিট করে যাবে হুম T2G তে। হ্যাঁ এই যে স্প্লিট করে গেছে, 9টা ইলেকট্রন বসিয়ে দিয়েছি, হুম বুঝতে পারছো সাথে নয়। বেশ, নিচেরটাকে বলা হয় T2G, উপরটাকে বলা হয় ইজি, এনার্জি গ্যাপটা হচ্ছে ডেল্টা ও। হুম এবার কি হতে পারে এখানে, এনার্জি নিয়ে ইলেকট্রন এখান থেকে বা নিচের যে কোনো জায়গা থেকে এখানে এক্সাইট করতে পারে, এক্সাইটেশন হতে পারে। এবার ইলেকট্রনের ধরো এক্সাইটেশন হলো, এক্সাইটেশন হলে কি হবে, এখানে যেন এখন আর সেই ইলেকট্রনটা নেই, ইলেকট্রনটা চলে এসছে এখানে, ঠিক আছে, হুম এক্সাইট হয়ে গেল। এবার এই এক্সাইট হয়ে তো কোনো স্পিসিসই স্টেবল হয় না, এই ইলেকট্রনটাকে ও আবার চাইবে যে গ্রাউন্ড স্টেট আমি পাঠিয়ে দেবো, T2G তে পাঠিয়ে দেবো। ইলেকট্রনটা যখন এখানে আসবে, তখন ও হাই এনার্জি থেকে লোয়ার এনার্জি তা আসলো, তার মানে ও একটা এনার্জি রিলিজ করবে না। হ্যাঁ এনার্জি এনার্জি যে পরিমাণ রিলিজ করবে সেটা কিন্তু এই ডেল্টা ও পরিমাণই, কিন্তু কারণ এই এনার্জি গ্যাপটা হচ্ছে ডেল্টা ও, এখান থেকে যদি এখানে আসে ও ডেল্টা ও পরিমাণই এনার্জি ছাড়বে। হুম এই যে এনার্জি, একটা এনার্জি ছাড়লো, সেই এনার্জির করেসপন্ডিং একটা ওয়েভলেন্থ আছে, মানে E=hc/λ, তাই না? আমার হুম যে কোনো একটা এনার্জির ভ্যালুকে বলে দিলে আমি তো ল্যামডার ভ্যালু বের করতে পারবো, হ্যাঁ যে কোনো একটা এনার্জি করেসপন্ডিং একটা ল্যামডা আছে, ওয়েভলেন্থ আছে। এবার যে এনার্জির যে এনার্জি রেডিয়েশন এখান থেকে রেডিয়েট হলো, তার যে ওয়েভলেন্থ সেটা যে কালারের মধ্যে পড়বে, সবসময় ইম্পর্টেন্ট, মানে সবসময় জরুরি নয় যে সে একটা ভিজিবল রিজিয়নে সেই এনার্জিটা থাকবে। এনার্জির বিভিন্ন রিজিয়ন আছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের, ইউভি রিজিয়ন, আইআর রিজিয়ন, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এক্স রে, গামা রে, এরকম আছে। তো যদি হুম ভিজিবল রেঞ্জ, ধরো এটা হচ্ছে ভিজিবল রেঞ্জ, ভিজিবল রেঞ্জের মধ্যে বিভিন্ন কালারের সেগুলো থাকে, করেসপন্ডিং ওয়েভলেন্থ গুলো থাকে। যদি এই এনার্জি ডিফারেন্স তার যে করেসপন্ডিং ওয়েভলেন্থ সেটা যদি ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ে, হুম ভিজিবল রিজিয়নের মধ্যে পড়লে যে কোনো একটা কালারের করেসপন্ডিং সেই ওয়েভলেন্থটা হবে। ধরো এটা একটা গ্রিন কালারের একটা, আর এই যে এনার্জিটা রেডিয়েট করলো, সেই এনার্জিটার যে ওয়েভলেন্থ সেটা ভিজিবল রিজিয়নে গ্রিন কালারের মধ্যে পড়ছে, ঠিক আছে? হুম তাহলে হ্যাঁ প্রত্যেক এবার আরেকটা জিনিস আছে এখানে, যে কমপ্লিমেন্টারি কালার, যে কোনো একটা কালারের একটা কমপ্লিমেন্টারি কালার থাকে, ঠিক আছে, যে কোনো একটা কালারের কমপ্লিমেন্টারি কালার থাকে। হুম এবার ধরো গ্রিন কালারের করেসপন্ডিং রেডিয়েশন মান বেরোলো, তাহলে গ্রিন কালারের যে কমপ্লিমেন্টারি যে কালার, সেই কালারটা আমরা দেখতে পাবো ওই মলিকিউলটাতে। আবার হুম বলছি, যখন ইলেকট্রন এক্সাইট হয়েছিল, এক্সাইট থেকে যখন আবার গ্রাউন্ড স্টেটে ফিরলো, অর্থাৎ ইজি থেকে T2G তে ফিরলো, সে যে এনার্জি রেডিয়েট হুম করলো সেই এনার্জিটা, তার যে ওয়েভলেন্থ সেটা যদি ভিজিবল রিজিয়নে থাকে, ভিজিবল রিজিয়নে তাহলে যে কোনো একটা কালারের করেসপন্ডিং সেই এটা থাকবে ওয়েভলেন্থটা, সেই কালারের যে কমপ্লিমেন্টারি কালার সেটাই আমরা দেখতে পাবো, যে ওই কমপ্লেক্সটার কালার বা ওই মলিকিউলগুলোর ওই ওগুলোর কালার, ওই স্যাম্পলের কালার সেরকম, ঠিক আছে? হুম হুম একে বলে কমপ্লিমেন্টারি কালার থিওরি, ঠিক আছে? বাংলায় বা পড়েছিস কি ক্লাস 9-10-এ কি পরিপূরক বর্ণ? হ্যাঁ পড়েছিলাম ফিজিক্সে হুম, ওইটাই আর কি। পরিপূরক বর্ণের ইম্পর্টেন্স এটাই, যে যে ওয়েভলেন্থ এর এনার্জি রেডিয়েশন হয় তার কমপ্লিমেন্টারি কালার বা পরিপূরক বর্ণ আমরা দেখতে পাই, ঠিক আছে? হুম যেমন এই অরেঞ্জের হচ্ছে ব্লু, হ্যাঁ, রেড এর হচ্ছে হ্যাঁ এরকম, এরকম আছে। এমনি তুই এমনি গুগলে এমনি সার্চ করলেও তুই দেখতে পাবি যে কোন কমপ্লিমেন্টারি কালার, যদি সার্চ করিস তাহলে তুই দেখতে পাবি যে কোন কালারের কমপ্লিমেন্টারি কালার কোনটা। এইভাবেই কালার জেনারেট করে। যে কোনো কালার জেনারেশনের পিছনে এরকম এক্সাইটমেন্ট আর আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, এরকম কনসেপ্টই থাকে। হুম এবার তাহলে এটাই যে কালার কেন হলো সে তো বুঝলাম, কিন্তু কপার সালফেট বর্ণহীন কেন? কারণ এখানে তো সেই এক্সাইটেশন হবে না, কারণ ডি অরবিটাল তো সেই স্প্লিটার করেনি,
না। লিগ্যান্ড নেই, ডি অরবিটাল স্প্লিট করেনি, তাই কোনো ট্রানজিশনও হবে না, তাই তো? হুম। এই যে ট্রানজিশনটা এখানে হলো এটাকে বলা হয় ডিডি ট্রানজিশন। এটাও তো একটা ডি অরবিটাল, হ্যাঁ, এগুলো তো ডি অরবিটাল, এগুলোও ডি অরবিটাল, এবং ট্রানজিশন এক্স্যাক্টলি। হচ্ছে ডি থেকে ডি তে, তাই না? হুম। এটাকে বলা হ্যাঁ। হয় ডিডি ট্রানজিশন। হুম। তার মানে আমরা বলবো যে কপার সালফেট পেন্টাহাইড্রেট এখানে যেহেতু লিগ্যান্ড ফিল্ডের প্রেজেন্সে ডি অরবিটাল স্প্লিট করে যায়, সেই জন্য এখানে ডিডি ট্রানজিশন হয়। দুই দুই হুম। কিন্তু শুধু কপার সালফেটে যদি আমি জলগুলো বের করে দিই হিট করে, তাহলে শুধু কপার সালফেট, কোনো লিগ্যান্ড ফিল্ড নেই, তো এখানে কোনো ডিডি ট্রানজিশন হবে না, এটা কালারলেস। হুম। ঠিক আছে, এভাবেই কালার। আরেকটা কোশ্চেন বইয়ে দেওয়া আছে, ওই যে অনুচ্ছেদ প্রশ্ন যেখানে দেওয়া আছে যে স্ক্যান্ডিয়াম প্লাস আর আর বোধহয় টাইটেনিয়াম প্লাস এরকম আছে। হুম। কোশ্চেনটা বইয়ের দেখিনি। না, এটা স্ক্যান্ডিয়াম 2+ আর ক্যালসিয়াম 2+। এর কোনো কালার নেই, এর কালার আছে, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম কি অ্যাকচুয়ালি 3D1 3D1 4s2, আর ক্যালসিয়ামের তো 3D তে নেই কিছু, হ্যাঁ। 4s2। স্ক্যান্ডিয়াম থেকে তো অ্যাকচুয়ালি 3D তে ভর্তি হওয়া শুরু হয়, স্ক্যান্ডিয়াম, প্লাটিনাম, ভ্যানাডিয়াম এভাবে। ক্যালসিয়াম 2+ মানে ক্যালসিয়াম 2+ মানে দুটো ইলেকট্রন চলে যাবে, এই 4s থেকে দুটো ইলেকট্রন চলে যাবে, তাই তো? স্ক্যান্ডিয়াম, এটা তো শুধু স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হবে, স্ক্যান্ডিয়াম 2+ হলে বাদ দুটো ইলেকট্রন বাদ, তাহলে স্ক্যান্ডিয়াম 2+ ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে শুধু 3D1 আর ক্যালসিয়ামের হচ্ছে 3D0, তাই তো? এবার যদি লিগ্যান্ড ফিল্ডে আসে, লিগ্যান্ড ফিল্ডে আসলে যদি ডি অরবিটাল স্প্লিট করেও বা, তাহলে এখানে তো একটা ইলেকট্রন আছে, এখানে তো কোনো ইলেকট্রনই নেই, তাহলে তার এক্সাইটমেন্ট হয়ে ডি এক্সাইটেশন হয়ে এখানে কালার শো করতে পারে, কিন্তু এখানে যেহেতু ইলেকট্রনই নেই ডি তে, তো এটা কোনো কালার শো করবে না, কারণ এখানে ডিডি ট্রানজিশনে ডি ইলেকট্রনই নেই, তার আবার কি ডিডি ট্রানজিশন? নো ডিডি ট্রানজিশন, কিন্তু এখানে ডিডি ট্রানজিশন হবে, হচ্ছে ব্যাপার। তো বেশ, আজ এই অব্দি থাক, হয়ে গেল কোঅর্ডিনেশন চ্যাপ্টার মোটামুটি শেষ। হ্যাঁ।